নমস্কার বন্ধুরা, মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি পড়ে শোনাব শিবরাম চক্রবর্তীর লেখা একটি খুবই হাসির গল্প। গল্পের নাম ভাগ্নে যদি ভাগ্যে থাকে। তাহলে আর রক্ষে নেই। কথায় বলে না, কাজের সময় কাজী। কিন্তু আমার কাজিনরাও কিছু কম কাজের নন। আমার 7 মাসি মিলে 37টি কাজিন রত্ন দিয়েছিলেন আমায়। হি কাজিনদের বাদ দিয়ে কেবল সি কাজিনদের সম্মিলিত প্রচেষ্টায় 77টা ভাগ্নে আর ভাগ্নি রত্ন আমি পেয়েছি। বন চিরকালই কিছু বন থাকে না, ক্রমেই গভীর হয়। গভীরতর হয়ে হয়ে অরণ্যে দাঁড়ায়, আর অরণ্য মাত্রই তো সাপদ সংকুল। সেই অরণ্যের ভেতর থেকে আস্তে আস্তে হিংস্র জীবজন্তুরা বেরোতে থাকে। ভাগ্নে ভাগ্নিরা দেখা দেয়। বন থেকে বেরোলো টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে। শোনা ছিল উপকথায়, কিন্তু বনের সেই টিয়েদের যে কখনো চোখে দেখতে পাবো কোনোদিন কল্পনাও করিনি। চোখা হয়ে তারা একে একে দেখা দিতে লাগলো। অবশ্যই ভাগ্নিদের আমি হিংস্র প্রকৃতির বলতে চাইনি। আমার ভাগ্নিদের মতন মিষ্টি আর হয় না। কিন্তু ভগ্নির থেকে কেবল ভাগ্নি পাবে এমন ভাগ্য নিয়ে কজন আসে? ভাগ্নির সঙ্গে ভাগ্নের ভেজাল এসে জোটেই। ভেজাল ছাড়া আর কিচ্ছু নেই আজকাল। আমার বোনটা উপবনের মতন সুরভিত, আর ভাগ্নিরা তো আবার খাবার মতোই উপাদেয়। আর ভাগ্নেরা, আহা, তারা যদি ভাগলপুরের মতো সুদূর পরাহত হতো। অবশ্যই 47টা ভাগ্নের সবাই সমান দুর্ধর্ষ নয়, আর সবাই কিছু একসঙ্গে হানাও দেয় না। একসঙ্গে কি কারো পেট কামড়ায় আর মাথা ধরে? পায়ে গোদ আর চোখে ছানি পড়ে? পেটের অসুখ, হাম আর ধনুষ্টঙ্কার হয়ে থাকে? কলেরা আর পক্ষাঘাত, বাতের ব্যথা, দাঁতের ব্যথা, জলাতঙ্কার, অম্বলের ব্যারাম? তাহলে আর মানুষকে বাঁচতে হতো না। আমার ভাগ্নেরাও একসঙ্গে হামলা করলে আমিও আর মর্তলোকে বর্তমান থাকতুম না। তারা মৃদুবন্ধ সমীরণের ন্যায় ক্ষণে ক্ষণে প্রবাহিত হয়, আর প্রথম শরতের বর্ষণের ন্যায় পশলায় পশলায় আসে। কেউ কেউ বা ঝড়ঝাপটার মতোই এসে পড়ে দাপটের সঙ্গে। মুহুর্মুহু ঠিক না এলেও প্রায় খেপে খেপেই তারা আসে। এই সেদিন যেমন 3 জন এলো, অশোক, সত্যেন আর রথিন। কোনো ষড়যন্ত্র করে কিনা জানি না, কলকাতায় 3 মুলুকে 3 জনা দেখা দিল একসঙ্গে। পুজোর মুখেই তারা এলো। তাদের ধরন ধারণ দেখে ঠাওর হলো বিজয়ার ঢের আগেই তারা দিগ্বিজয় করতে বেরিয়েছে। তারা এসেই তো প্রথমে পুজোর পার্বণী কথা তুলল। মাসিদের কাছ থেকে কি কত পেয়েছে তার ফিরিস্তি দিতে লাগলো আমায়। এরপর মামাদের কাছ থেকে কার কত আদায় হয়েছে তার কথা মনে হয় পারবে, আর তারপরেই পেড়ে ফেলবে আমাকেও। তাই আগের থেকেই সতর্ক হওয়া ভালো। আমার চোটটাই দিয়ে রাখি আগে। আত্মরক্ষা শ্রেষ্ঠ উপায় আগের থেকেই আক্রমণ করা। আর এই দেখো, আমার টেরিলিনের স্যুট বাবা দিয়েছে পুজোয়, বলল রথিন। টেরি তার আগেই দেখেছিলাম, এখন টেরিলিন দেখে চোখ টেরা। তা এত এত পেয়েছিস বলছিস যখন, তখন কিছু আমায় তোরা দিয়ে জানা হয়। আমি বললাম, আমার অবস্থা ভারী কাহিল যাচ্ছে রে। অবশ্যই ধার দিতেই বলছিলাম আমি তোদের। সেধারে আমরা নেই মামা, বলল অশোক। তার চেয়ে দেলখোশ কেবিনে চলো বরং। ভেবে দেখলে সেদারটাও খুব খারাপ নয়। নগদ দক্ষিণা না মিললেও আজকালকার বাজারে বিনা পয়সায় ভুজটাই বা কে দিচ্ছে অমনি। তক্ষুনি 60-এ মাথা গলিয়ে এক পায়ে খাড়া। না, ভাগ্নেরা খালি যে ভাগ বসায় তাই নয়। 3 জনের যোগে রহস্পর্শ ঘটলে তাদের গুণও দেখা যাবে কি। দেলখোষে এমনিতেই বেজায় ভিড়, সর্বদাই ভোজন বিলাসিতে ভর্তি। ভিড়ের ঠেলায় ঢোকাই দায়, আর ঢুকতে পারলেও বসবার জায়গা পাওয়া যায় না।
কিন্তু সেদিন দেখলাম বোধহয় রবিবার ছিল বলেই, রবিবার আশেপাশে বইয়ের বাজার বন্ধ থাকে তো, কেবিন বেশ ফাঁকা ফাঁকা। চারজনে বসা গেল এক ধার ঘেঁষে। অশোক বলল, মামা, মোগলাই পরোটা। রতিন বললে, মুরগির মাংস। আমি বললাম, মাটন চপ। আর কিছু নয়, মাটন চপ গ্রেভি, বেশ চর্বিওয়ালা। আমি চর্বিতে চর্বণের পক্ষপাত। সত্যেন বলল, সেই যে ইয়া বড় মুরগির কাটলেট ডিম দিয়ে ভেজে দেয়, সেই তুমি একদিন খাইয়েছিলে, প্লেট জুড়ে যায় একেবারে, আর একটাতেই পেট ভরে যায়, খেতেও খাসা। তার নাম কি জানি না, আমি তাই খাবো একখানা। আমি জানালাম, আরে তার নাম কবরেজি কাটলেট। বেশ, তাহলে সবার জন্যই সব আসুক। সবাই মিলে বললুম তখন, সবাই খাক সব রকম। এসে গেল চারখানা মোগলাই পরোটা, চারটে কবরেজি কাটলেট, চারখানা মাটন চপ গ্রেভি বেশ চর্বিওয়ালা, 4 প্লেট চিকেন কারি। খাওয়া দাওয়া হলো। বিল হলো 18 টাকা 80 পয়সার। অশোক ওদের বড়, তাকেই সম্বোধন করলাম, অশোক, বৎস, দিয়ে দাও টাকাটা এবার। সে বলল, আমি তো টাকা আনিনি মামা, আমার কাছে নগদ 18 পয়সা আছে কেবল, ওই বাড়ি ফেরার ভাড়াটাই। এখান থেকে বরানগর বাসে যেতে 18 পয়সায় লাগে তো। রতিন বললে, আমার মাত্র 8 পয়সা সম্বল। এখান থেকে সোজা বাগবাজারে গিয়ে নামবো, ওই সেকেন্ড ক্লাসের ট্রামে, আর সেখান থেকে মদনমোহনতলা হেঁটে মেরে দেবো। সত্যেন কিছুই বলল না, সে সবচেয়ে ছোট, এসব অর্থনৈতিক ব্যাপারে তার কোনো দায়িত্ব আছে বলে মনেই করল না সে। তখন অশোক শুধলো, তোমার কাছে টাকা নেই মামা? আরে কোথায় টাকা? আমি 2 পকেট উল্টে দেখিয়ে দিলাম, একটা নয়া পয়সাও নেই কোথাও। সে কি, টাকা পয়সা না নিয়ে তুমি রাস্তায় বেরো? রথিন তো অবাক। কলকাতার রাস্তায় পকেটে কিছু না নিয়ে কখনো বেরোবি না। আমাদের পই পই করে যদি তুমি বলো কখন কি হয়, কোথায় কোন বিপদে পড়িস, অন্তত একটা টাকাও সঙ্গে রাখবি, তুমি বলো না আমাদের। হ্যাঁ বলি তো, বলেছি তো, কিন্তু বেরোবার সময় মনেই হয়নি যে সঙ্গে বেরিয়ে বিপদে পড়ব। তাছাড়া তোরা বললি যে পুজোয় তোরা মামাদের কাছ থেকে, মাসিদের কাছ থেকে, দিদিমার কাছ থেকে কত কি পেয়েছিস, খাওয়াবি বলি তো ধরে আনলি আমাকে এখানে। আমরা তোমায় খাওয়াবো? তুমি বলো কি মামা? বলল অশোক। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? মামা ভাগ্নেকে খাওয়াই না ভাগ্নে মামাকে খাওয়ায়? প্রশ্ন তুলল রথিন। সত্যেন কিছুই বলল না, সে শুধু হাঁ করে রইল, বিস্ময়ই হাঁ হয়ে গেছে বোধহয়। আমি বললাম, কেন, ভাগ্নে হয়ে মামাকে খাওয়ালে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়? তার কোনো জবাব না দিয়ে অশোক বলল, আমরা এখানে বসে রইলাম ততক্ষণ, তুমি বাড়ি গিয়ে টাকাটা নিয়ে এসো চটপট। আরে বাড়িতেও ফাঁকা, এই পকেটের মতো সেখানেও গড়ের মাঠ। ক্ষুণ্ণকণ্ঠে জানালাম, আরে পুজোয় যে এত এত লিখলে, টাকাগুলো কি করলে মামা? এত এত কবে আবার লিখলাম, ওই 2-5টা তো লিখেছি মাত্র, ছাপাতে দিয়েছি কাগজে। ছাপে যদি, ছাপাবার পর 2-5টা টাকা যদি দয়া করে দেয়, বলতে হলো আমায়। ভাগ্নেরা কেউ বিশ্বাস করতেই পারে না, বলে যে তোমার যদি টাকা নেই তো এমন সিল্কের জামা তুমি ওরাও কি করে শুনি। আমি বলি, এই তো একটাই জামা রে আমার, আমার একমাত্র লাক্সারি। কি বলে একটা জামায় তোমার চলে যায়? ওই সপ্তাহে একবার করে কেচে নিয়ে যে বাড়িতে লাক্স দিয়ে, বললাম না, আমার একমাত্র লাক্সারি। ও মা, বিস্ময়ে বলে উঠল সত্যি। লাক্সারি নতুন ব্যাখ্যা শুনেই বোধ হয়। আরে ও মা কি রে, বল ও মামা। অশোক বলল, মামা যে মার ডবল, তা জানিস নে মুখ্যু, মামাকে আধখানা করছিস, মাথা খাচ্ছিস মামার, তে অপমান হচ্ছে না?
অত ঝামেলা কিসের, বলল রথিন। ও থানায় জমা করে দে বলো আমাদের, তোমায় সমেত। থানায়? শুনে আমি তো আঁতকে উঠলাম। বলতে হবে না, এমনিতেই না দিতে পারলে ও পাহারালা ডেকে ধরিয়ে দেবে এখন। না না, থানার ত্রিসীমানায় যেতে আমার সাত পুরুষের মানা। পুলিশকে আমাদের ভারী ভয়। শুনেছি থানায় ধরে নিয়ে গিয়ে ওরা খালি উঠবোস করায়। একজন বেতরোগীর বাত সেরে গেছিল নাকি, হাজারবার খালি উঠবোস করি। আমার তো বাত নেই, সারবে কি? পক্ষাঘাত হয়ে যাবে নির্ঘাত। সত্যি বলতে, আমার যা বাত তা শুধু মুখের। ওই ডন বৈঠকের পরে আমার মুখ থেকে কোনো বাত সরবে না নিশ্চয়ই। বলছিলাম কেন, বাতলারও রথিন। আমার বাবা তো পুলিশ অফিসার। ও থানার থেকে ফোন করে দেবে আমি বাবাকে। বাবা এসে ও বিনে পয়সায় সবাইকে ছাড়িয়ে নিয়ে যাবে। ওসব কথায় কান না দিয়ে আমি সোজা কাউন্টারে চলে গেলাম। কাউন্টারের ভদ্রলোককে আমার অসুবিধে কথাটা বললাম। তিনি বললেন, তাতে কি হয়েছে, আমরা তো আপনাকে চিনি, লিখে রেখে দিচ্ছি, পরে আপনার সুবিধা মতন দিয়ে যাবেন এক সময়। আমি বললাম, বেশ বেশ বেশ। বেশ খুশি খুশি হয়ে বললাম, লেখাপড়ার ব্যাপারে আমার উৎসাহ সবসময়। এই চকটা নিয়ে আয় তোরে, হাঁক পারলেন তিনি। চক্রবর্তীর ধারটা লিখে রাখি, বলি তিনি লিখতে উঠলেন। আচ্ছা, শিবরাম না শিবরাম, কি বানান লেখেন আপনি? ও কি, দেয়ালে গায়ে লিখছেন যে, খাতায় লিখে রাখবেন তো? খাতায় আর কোথায় লিখবো, সেখানে তো সব পেড হিসেব, ক্যাশ মেমোর ব্যাপার। ওই ধার বাকির কথা সব দেয়ালই লেখা হয় কিনা। কিন্তু দেয়ালে এভাবে লিখলে তো সবার নজরে পড়বে। এখানে যারা আসে তারা সবাই তো দেখবে। আমি আপত্তি করলাম, এখানে বইপুট্টিতে তো আমাকে অনেকেই চেনে। হ্যাঁ, তা তো জানি, সেই জন্যই তো পেরেকের তলায় লিখছি, দেখছেন না? তা তো দেখছি। দেখে আমি অবাক হলাম লোকটার বুদ্ধি দেখে। পেরেকের তলায় লিখলে দেখা যায় না বুঝি? একটা সামান্য পেরেক আর কতখানি আড়াল করে। পেরেকটা দেয়াল থেকে তুলে ওর মাথায় ঠুকে দিলে হয়তো ওর বুদ্ধির কিছুটা খোলতায় হতে পারত। কিন্তু পেরেকের তলায় লিখলে কি কেউ দেখতে পাবে না আপনি বলছেন? কি করে পাবে? পেরেকে আপনার সিল্কের শার্টটা লটকানো থাকবে না, আপনার জামা দিয়েই তো ঢাকা থাকবে লেখাটা। তিনি জানালেন, হ্যাঁ, গায়ের জামাটাও তাহলে কেড়ে নেবেন নাকি? না না, কাটতে কেন যাব, নেবই বা কিসের জন্যে, এখানে জমা থাকবে। আপনি টাকাটা চুকিয়ে দিয়ে আবার ফেরত নিয়ে যাবেন। ভাগ্নেরা ভাগ নাই, সবকিছুতেই ভাগ বসায় জানি, কিন্তু তিনটে ভাগ্নে একসঙ্গে যোগ দিলে তার ত্রহস্পর্শে কি হয় তা এতদিনে জানলাম। তারপর তারপর আর কি, গায়ের জামা খালাস করে খালি নিজের লাশটিকে নিয়ে বেরিয়ে আসতে হলো। ঢুকেছিলাম জামাই সেজে আর বেরোলাম খালাসি হয়ে। ভাগ্নে যদি ভাগ্যে থাকে, এমন ঘটনা ঘটেই থাকে। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। বন্ধুরা, যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও ভিডিওটি শেয়ার করবেন। আর মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও অনুপ্রাণিত করবেন। আর গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে যেন ভুলবেন না। নমস্কার।